হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো সকলেই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তোমরা সকলেই জানো যে আমরা নতুন সেশন শুরু করেছি, যেখানে আমরা WBP এক্সাম যেটা আছে আমাদের 30শে নভেম্বর, সেটাকে কেন্দ্র করে আমরা এখন প্রিপারেশন চালাচ্ছি। ঠিক আছে, তো তোমরা জানো যে এর আগে অলরেডি 3টি ক্লাস আমাদের হয়ে গেছে অঙ্কের, এবং আজ হচ্ছে 4 নম্বর ক্লাস। এবং আজও আমরা নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক যেগুলি বেঁচে ছিল সেগুলি করব। আজ আমরা নাম্বার সিস্টেমকে পুরো কমপ্লিট করে দেব এবং কাল থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তো এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই অঙ্কটি আমাদের হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ দেওয়া ছিল। তোমরা অনেকেই হয়তো এটি করতে পেরেছো, আবার অনেকেই পারোনি। তো যারা পারোনি তারা দেখে নাও, এবং যারা অলরেডি পেরে গেছো তারাও আরেকবার দেখে নাও। ঠিক আছে, তো প্রশ্নটি কী ছিল না, প্রশ্নটি ছিল যে একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাওয়া যায় এবং প্রতিটি ভুল প্রশ্নের জন্য হাফ নাম্বার বাদ দেওয়া যায়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নাম্বার পেল, তাহলে সে কতগুলি ভুল উত্তর দিয়েছে, তাই তো? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে টোটাল পরীক্ষাতে কতগুলি প্রশ্ন ছিল না, টোটাল পরীক্ষাতে ছিল 48 প্রশ্ন। ঠিক আছে, তার মধ্যে ও কিছু প্রশ্ন ঠিক করেছে এবং কিছু প্রশ্ন ভুল করেছে, তাই তো? কিন্তু ওভারঅল ওর নাম্বার স্কোরটা কত এসেছে? সে অলরেডি কত নাম্বার পেয়েছে? 21, 21 নাম্বার সে অলরেডি পেয়েছে। ঠিক আছে, এরপর বলা হয় যে প্রত্যেকটি সঠিক প্রশ্নের জন্য যখন সে অ্যান্সার দেয় তখন তাকে 1 নম্বর দেওয়া হয়, এবং প্রত্যেকটি ভুল প্রশ্নে যখন তিনি অ্যান্সারটা দেয় তখন তার হাফ নম্বর করে কাটা হয়, তাই তো? তাহলে সে কতগুলি ভুল প্রশ্নের উত্তর দিয়েছে? তো আমরা জানি যে সে অলরেডি 21 নাম্বার পেয়েছে, তার মানে কি ও 21টা তো পুরোপুরিভাবে ঠিক করেছে, তাই না? 21টা যদি ও অলরেডি ঠিক করেছে, তাহলে সে টোটাল যে বাকি প্রশ্নগুলি বাঁচছে সেগুলি কটি বাঁচছে না, এখান থেকে যখন আমরা 48 থেকে 21কে বিয়োগ দেব তখন এখান থেকে আমরা কত পাবো না 27টি প্রশ্ন। অর্থাৎ এই যে এই 27টি প্রশ্ন আছে, এই 27টি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন সে ঠিক উত্তর দিয়েছে এবং কিছু সে ভুল উত্তর দিয়েছে, তাই তো? তো আমরা জানি যে প্রত্যেকটি রাইট অ্যান্সার দেওয়ার জন্য তাকে কত দেওয়া হয়? 1 নাম্বার দেওয়া হয়, এবং প্রত্যেকটি ভুলের জন্য তার কত নাম্বার কাটা হয়? হাফ নাম্বার কাটা হয়, তাই তো? অতএব এই যে 27টি প্রশ্ন আছে বেঁচে, কেন অলরেডি তো 21 নাম্বার পেয়েছে, মানে কি ও 21টা তো আর অলরেডি ঠিক আছে, এবং বাকি যেগুলি প্রশ্ন ছিল সেগুলির মধ্যে ওর কিছু ভুল এবং কিছু ঠিক হয়েছে, যার ফলে তার কি হয়েছে, এইখানে যে নাম্বারটা সে পেয়েছে সেটা কিন্তু সমান হয়ে গেছে, তাই তো? অতএব তিনি যটি প্রশ্ন এখান থেকে ঠিক করেছে তার থেকে ডবল প্রশ্ন সে ভুল করেছে, তাই তো এখানে সে সমান হয়ে গেছে, তাই না? তাহলে এখান থেকে টোটাল আমাদের এই 27টাকে কত ভাগে ভাগ হবে না 3 ভাগে হবে। তার কারণটা হচ্ছে যে একটি প্রশ্নের জন্য সে 1 নাম্বার পায় যদি সঠিক উত্তর দেয়, আর ভুল দেওয়ার জন্য তার হাফ নাম্বার কাটা হয়। তাহলে যদি সে 20টি প্রশ্ন ঠিক করে তাহলে তাকে 40টি প্রশ্ন ভুল করতে হবে, তবে তো তার সমান হবে, তাই না? ঠিক একই রকম যদি 27টি প্রশ্ন থাকে তার মধ্যে ওকে 3 ভাগের 1 ভাগ এখান থেকে ও ঠিক করেছে এবং 2 ভাগ ভুল করেছে, তাই তো তার সমান হয়েছে, তাই না? তাহলে 27 আছে, 27-এর বলছে 27-এর 3 ভাগ, তাহলে 1 ভাগ কত হচ্ছে না, 27কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 9 হচ্ছে ওর 1 ভাগ। অতএব এই 27-এর মধ্যে 9টি প্রশ্ন সে ঠিক করেছে, তাহলে ভুল কতগুলো করেছে না, 27-এর মধ্যে যদি 9টি ঠিক করে তাহলে ভুল প্রশ্ন কত হবে তার না, 27 দিয়ে 9কে যখন আমরা বিয়োগ দিব কত পাবো? এখান থেকে 8 এবং এখান থেকে 1, তাহলে সে 18টি প্রশ্ন এখান থেকে ভুল করেছে, তাই তো? আর আমাদের প্রশ্নে এটাই বলতে চাইছিল যে সে কতগুলি প্রশ্ন ভুল করেছে, তো সে 18টি প্রশ্ন ভুল করেছে। আচ্ছা, এটাকে আমরা এইভাবেও করতে পারি, এখান থেকে দেখে নাও। আমরা জানি যে টোটাল প্রশ্নের সংখ্যা কত আছে? 48, ঠিক? তার মধ্যে সে 21 নাম্বার পেয়েছে, 48-এর থেকে সে 21 নাম্বার পেয়েছে, তার মানে ও 21টা পুরোপুরিভাবে ঠিক করেছে। তাহলে তার বাকি যে প্রশ্ন সেই সংখ্যা কত হচ্ছে না, সেই সংখ্যা হচ্ছে 27টি। 27টি হচ্ছে সেই সংখ্যা। এরপর কি হয়েছে না, 27টি কখন এর মেকআপ হয়ে যাচ্ছে না, যখন বলছে যে 1 নাম্বার পায় একটি ঠিকের জন্য এবং হাফ নাম্বার কাটা হয় একটি ভুলের জন্য, তাই তো? তাহলে এটা যদি টোটাল 3 হয় তাহলে ভুল সে কত ভাগ করেছে? 2 ভাগ করেছে, তাই তো? 3 ভাগের মধ্যে 1 ভাগ ঠিক করছে এবং 2 ভাগ ভুল করছে, তবে তো তার ভুল প্রশ্নগুলি সমান হয়ে যাচ্ছে ঠিক প্রশ্নের, তাই তো? তাহলে 27-এর
ভুল প্রশ্ন বার করতে গেলে আমাদেরকে 3 ভাগের 2 ভাগ বার করতে হবে, তাহলে সেটি তার ভুল প্রশ্ন কতগুলি যে সেটি বার হবে। যদি তার ঠিক প্রশ্নে বার করতে বলে তাহলে এখানে 2 এর জায়গায় 1 হবে, কারণ 3 ভাগের 1 ভাগ হচ্ছে তার ঠিক এবং 2 ভাগ ভুল। তো ভুল প্রশ্ন আমরা এইভাবে বার করব। তাহলে কত দিয়ে যাবে না 3 9 হয় 27, 9 দুগুণে 18। তাহলে সে কতগুলি প্রশ্ন ভুল করেছে? 18টি প্রশ্ন ভুল করেছে। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের সেই বাড়ির কাজের প্রশ্ন। আশা করছি তোমরা অনেকেই এর উত্তর দিতে পেরেছো, আর যারা পারোনি তারা হয়তো এখন বুঝে গেলে যে কিভাবে এটি করতে হয়। ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে যাই তাহলে নেক্সট প্রশ্নে। তো আমাদের নেক্সট প্রশ্নটি কী ছিল, এখানে দেখো লেখা আছে যে কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে, এবং আবার প্রত্যেককে যদি সে 8 পয়সা করে দেয় তাহলে তার 5 পয়সা কম পড়ে যায়। তাহলে ভিখারির সংখ্যা কত? কৌশিক নামে একজন ব্যক্তি আছে, ঠিক আছে, ওর কাছে কিছু টাকা আছে এবং সে দেখতে পেল সামনে কিছু ভিখারি আছে। তো তাদেরকে যখন প্রত্যেক ভিখারিকে সে কত করে দিচ্ছে, যখন প্রত্যেক ভিখারিকে সে 6 পয়সা করে দিচ্ছে, তখন তার কাছে প্রত্যেক ভিখারিকে 6 পয়সা করে দেওয়ার পর তার কাছে কত টাকা বেঁচে থাকছে না, তার কাছে 7 পয়সা আরও বেঁচে যাচ্ছে। এরপর যখন সে সেই ভিখারিগুলোকে 8 পয়সা করে দিচ্ছে, তখন তার কাছে যত পয়সা ছিল তার থেকে তার 5 পয়সা কম পড়ে যাচ্ছে, অর্থাৎ ভিখারিকে দিতে পারছে না, 5 পয়সা তার কম পড়ে যাচ্ছে। তাহলে ভিখারির সংখ্যা কত? তার কাছে অ্যাকচুয়ালি প্রত্যেকটাকে ও কত পয়সা করে দিচ্ছে? আমরা প্রথমে ধরবো কি না, প্রথমে ধরবো যে 8 জন ভিখারি ছিল। ঠিক আছে, কতজন ভিখারি ছিল? 8 জন ভিখারি ছিল। এরপর সে প্রত্যেককে ক পয়সা করে দিচ্ছে না 6 পয়সা করে। তাহলে সে টোটাল কত পয়সা দিচ্ছে? যদি সে প্রত্যেককে 6 পয়সা করে দেয় তাহলে সে 6R দিচ্ছে। টোটাল পয়সা তার খরচ হচ্ছে কত? 6R। কীভাবে দেখো, টোটাল 5 জনা আছে, ওকে, টোটাল 5 জনা আছে। তুমি প্রত্যেককে যদি 2 টাকা করে পয়সা দাও তাহলে 5 জনাকে টোটাল তুমি কত পয়সা দিলে? প্রত্যেককে যদি তুমি 2 টাকা করে পয়সা দাও 5 জনাকে, তাহলে তুমি কত পয়সা দিয়েছো? 10 টাকা। কিভাবে বার করলে না, 5 জনা ছিল এবং প্রত্যেককে যখন আমি 2 টাকা করে দিচ্ছি তখন 5 দুগুণে হচ্ছে 10 টাকা, তাই তো? তাহলে সেই সংখ্যার সাথে আমার যাকে আমি একজনাকে য টাকা দিচ্ছি সেই সংখ্যার সাথে সেই টাকাকে যখন আমরা গুণ করছি তখন আমরা টোটাল টাকাটা পেয়ে যাচ্ছি। ঠিক একই রকমভাবে 8 জন ভিখারি ছিল, প্রত্যেককে 6 পয়সা করে দিচ্ছি, তাহলে আর গুণিত 6 সমান 6R, তাই তো? এটা হয়ে যাচ্ছে আমার টোটাল টাকা। তাহলে টোটাল টাকা আমার কাছে কত ছিল না 6R ছিল। এরপর প্রশ্নে আর কি বলেছে না, প্রশ্নে বলা হয়েছে যে যখন আবার সে এইভাবে যখন টাকা দিচ্ছে প্রত্যেককে 6 পয়সা করে, তখন তার কাছে ক টাকা বেঁচে যাচ্ছে? তার কাছে 7 পয়সা আরও কিন্তু বেঁচে যাচ্ছে। তাহলে প্রত্যেককে আর পার্সেন্টকে যখন সে 6 পয়সা করে দিচ্ছে তখন এই টাকাটা তার খরচ হচ্ছে, এবং এই টাকাটা খরচ হওয়ার পর তার কাছে আরও 7 পয়সা বেঁচে যাচ্ছে। তাহলে টোটাল তার কাছে এই টাকাটা ছিল, তাই তো? এই টাকাটা তার কাছে ছিল। এরপর কি বলছে না, যখন সে আবার প্রত্যেককে 8 পয়সা করে দিচ্ছে, একবার তো 6 পয়সা করে দিয়ে দিল, ঠিক আছে, তখন তার কাছে 7 পয়সা বেঁচে যাচ্ছে। এবার যখন সে প্রত্যেককে 8 পয়সা করে দিচ্ছে তাহলে সে টোটাল কত টাকা বিলি করছে না 8R বিলি করছে, তাই তো? প্রত্যেককে যখন 8 পয়সা করে দিচ্ছে এবং আর পার্সেন্টকে দিচ্ছে তখন তাহলে টোটাল ও দান করছে কত? 8R, তাই তো? এরপর যখন সে 8R দান করতে যাচ্ছে তখন দেখছি যে তার কাছে যত পয়সা আছে তার থেকে কিন্তু তার 5 পয়সা কম পড়ে যাচ্ছে। তাহলে এত টাকা তার কাছে নেই, এর থেকে কত কম আছে না, এর থেকে -5 পয়সা কম আছে, তাই তো? তাহলে তার কাছে এই টাকাটা আছে এবং এই টাকাটা আছে, দুটো টাকায় কিন্তু সমান, তাই তো? তাহলে আমরা এটাকে লিখতে পারি, এই দুটাকে একত্রিতভাবে এভাবে লিখতে পারি যে 6R + 7 সমান 8R - 5, তাই তো? কারণ এটা ওর টাকা এবং এটা ওর টাকা, দুটো টাকায় কিন্তু সমান, ঠিক? এবার এখান থেকে আমরা আর বার করলে আমাদের ভিখারির সংখ্যা বার হয়ে যাবে। ওকে, তো দেখো এখান থেকে কীভাবে করবেন, এখানে আছে 6R, এখানে আছে 8R, সমানের রেপারালে মাইনাস হয়ে যায়, তাহলে -8R, এখানে আছে -5 এবং এখানে প্লাস আছে, সমানের ওপারে গেলে -7, ঠিক আছে? তাহলে এখান থেকে 6R থেকে 8R বিয়োগ করলে -2R থাকে, সমান 7 5 হয়, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু যে সাইনটা বড় থেটা হয় তাহলে এখানে মাইনাস সাইন হবে। এবার 5
আর সাথে কত হয় 12, ঠিক। এরপর মাইনাসে কেটে গেল, তাহলে আর সমান কি হবে না আর সমান 12/2 সমান 6। অতএব আর সমান আমরা কি পেলাম, আর সমান আমরা পেলাম 6। অতএব ভিকিরির সংখ্যা কত ছিল, ভিকিরির সংখ্যা ছিল 6 জনা, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটির রাইট অ্যান্সার হবে 6। ওকে, চলো এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি আমাদের কি আছে দেখো, এখানে নেক্সট প্রশ্নটি বলা রয়েছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক হচ্ছে, ঠিক আছে। প্রশ্নে কি বলছে, যে প্রশ্নে বলছে 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। 1 থেকে 100 পর্যন্ত টোটাল কতগুলি সংখ্যা আছে যে সংখ্যাগুলি 4 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু সেই সংখ্যাগুলি যে হবে তার মধ্যে একটি সংখ্যা কম করে 4 থাকতে হবে, ঠিক আছে। অতএব সে কি বলছে, আমাদেরকে সবথেকে প্রথমে তাহলে কি বার করতে হবে, যে 4 থাকবে এমন ডিজিট বার করতে হবে, ঠিক আছে। তো 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো 4 থাকবে সেগুলি প্রথম সংখ্যা কি হচ্ছে 4 নিজেই হচ্ছে, তাই তো। তারপরে কি হচ্ছে 14 হচ্ছে, ঠিক। তারপরে কি হচ্ছে 24 হচ্ছে, তারপরে 34 হচ্ছে, এবং তারপরে 40 হচ্ছে, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 54, 64, 74, 84, 94। আর তো 4 নেই। 1 থেকে 100-র মধ্যে আর কোনো এরকম ডিজিট আছে যার মধ্যে একটি সংখ্যা 4 আছে? নেই, এগুলি সংখ্যায় আছে। এরপর কি বলেছে যে এইগুলির মধ্যে কোন কোন সংখ্যাগুলি 4 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য। তো আমরা জানি 4 হয় 4 দ্বারা বিভাজ্য, 14 কিন্তু হয় না, 24 হয় 4 দ্বারা, 34 হয় না, 40 হয় 4 দ্বারা, 41 হয় না, 42 হয় না, 43 হয় না, 44 হয়, 45 4 দ্বারা বিভাজ্য হয় না, 46 হয় না, 47 হয় নাই, 48 হয়, তাই তো, 49 হয় নাই, 54 হয় নাই, 64 হয়, 74 হয় নাই, 84 হয়, 4 দুগুণে 8, 14, 94ও হয় নাই। তাহলে এখানে আমরা পেলাম কতগুলি সংখ্যা যে 4 দ্বারা বিভাজ্য হয় না, 4 একটি, 24 একটি, 2, এখানে একটি 3, তারপর এখানে আর কোথায় পেলাম, এখানে একটি 4, এখানে একটি 5 এবং এখানে একটি 6, তাই তো, 6টি তো। আচ্ছা, এখানে কোনো একটা ভুল আছে, 4 দ্বারা আর কোনটা বিভাজ্য যায় দেখো তো, এখানে 5, 6, 7, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, ঠিক আছে। তাহলে কটি সংখ্যা আছে আমাদের না 1 থেকে 100-র মধ্যে যার সংখ্যাগুলির মধ্যে একটি ডিজিট 4 হবে, এরকম 7টি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা ডিভিজিবল হয়, ঠিক আছে। কটি সংখ্যা আছে? 7টি, ঠিক আছে। কি কি 7টি না 4, 24, 40, 44, 48 এবং 64 এবং 68, ঠিক আছে। সরি, 68 নেই, 84, ঠিক আছে। এই 7টি সংখ্যা 4 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 7। ভেরি গুড। তাহলে এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। আমাদের নেক্সট প্রশ্নটি কী আছে না, নেক্সট প্রশ্নটি আমাদের বলা রয়েছে কোনো একটি সংখ্যা দিয়ে 43,628কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 76 ও 536, তাহলে ভাজকটি কত হবে? কি বলছে
না কোনো একটি সংখ্যা আছে যাকে দিয়ে যখন আমরা 43,628কে ভাগ করব তখন ভাগফল এবং ভাগশেষ আমরা যথাক্রমে কী পাবো? না ভাগফল পাবো আমরা 76 এবং ভাগশেষ আমরা কত পাবো? 536। তাহলে ভাজকটি কত? তোমরা সকলেই জানো যে ভাজক কাকে বলে। না এদিকেরটা হচ্ছে ভাজক, ঠিক, এটা হচ্ছে ভাজ্য এবং এইটা হচ্ছে ভাগফল এবং এখানে যেটা বাঁচবে সেটা কি? ভাগশেষ। ক্লিয়ার? তো আমাদের প্রশ্নতে কি বলা রয়েছে? ভাজ্য দেওয়া আছে, কত আছে? না 43,000, কত বটে? 43,628, ঠিক, এবং ভাগফল দেওয়া আছে 76 ও ভাগশেষ দেওয়া আছে 536। তাহলে আমাদের ভাজ্যটাকে বার করতে বলছে, ঠিক আছে? ভাজ্যটা তাহলে কত, এই জিনিসটা আমাদের এখানে বার করতে বলেছে। তো এর আগে তোমাদেরকে আমি একটি ক্লাসে করিয়ে দেখিয়েছিলাম যে যখন আমরা এই সংখ্যাটা বার করব তখন এই দুটি সংখ্যার গুণ এবং তার সেই গুণফলের সঙ্গে এই সংখ্যাটা যোগ করতে হয়, ঠিক, তখন আমরা এই সংখ্যাটা পাই। তো সেম নিয়ম আমরা ফলো করব, ঠিক আছে? তাহলে ভাজককে আমরা প্রথমে কত ধরব? না ভাজককে আমরা ধরি x। ক্লিয়ার? ভাজক সমান আমাদের x। তাহলে কি হবে? না এই দুটাই গুণ, তাহলে 76 আর x এর গুণ করলে কত হয়? 76x প্লাস ভাগশেষ কত আছে আমাদের? 536 সমান কত হবে? না এই সংখ্যাটা ভাজ্য কত আছে? 43,628। ক্লিয়ার? এরপর এখান থেকে x এর মানটা আমরা ইজিলিভাবে বার করতে পারি। কিভাবে বার করবে? না এই যে এটা আছে এটা ওদিকে চলে গেলে বিয়োগ হবে, তাই তো? তাহলে 76x সমান 43,628 43,628 মাইনাস 536। তাহলে এখান থেকে বিয়োগফলটা কত হবে? না 76x সমান 6 থেকে 8, তাহলে 2 থাকে, এখান থেকে 9 থাকে, এখান থেকে 0 এবং এখান থেকে 4 ও 3, তাই তো? তাহলে কত দিয়ে যাবে এটা? এটা কত দিয়ে যাবে? তাহলে প্রথমে 4 দিয়ে চলে যাবে, তাই তো? তাহলে 4 দিয়ে এটা গেলে 4 1 4, 4 নাম 36, 19x এখানে বাঁচছে এবং এখানে কত বাঁচছে? এখান থেকে 4 1 4, এখানে 0, 4 7 28, 4 7 28 এবং 4 3 12। তাহলে কত আসছে এখানে? এখানে x সমান আমরা কি পেলাম? না 10,773/19, তাই তো? এরপর 19 দিয়ে যদি আমরা একে ভাগ দিই তাহলে কত দিয়ে যাবে? 19 দিয়ে যদি করি তাহলে এখানে 5, তারপরে কত যাবে এখান থেকে? 6 দিয়ে যাবে এবং তারপরে 7 দিয়ে যাবে, তাই তো? তাহলে x সমান আমরা কি পেলাম? না x সমান আমরা পেলাম 5 6 7। অতএব এই সংখ্যাটির অ্যান্সার হচ্ছে অপশন কত নম্বর? 5 6 7, অপশন ডি, তাই তো? অপশন ডি হচ্ছে এই প্রশ্নটির রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। আমাদের নেক্সট প্রশ্নটি কি আছে না দেখে নাও। আমাদের নেক্সট প্রশ্নটি হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121 এবং সংখ্যাটির অঙ্কগুলির অন্তর হচ্ছে 3। তাহলে সংখ্যাটি কত? কি বলা রয়েছে? না 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে, সেই সংখ্যাটিকে যখন তাদের অঙ্কদ্বয়টা চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ ধরো যদি এখানে 75 আছে তাহলে এর অঙ্কদ্বয়টা যখন চেঞ্জ করবো তখন সেটা কী হয়ে যাবে?
57। এরপর এই দুটার যোগ বলছে কত হচ্ছে 121। এখানে এই দুটার যোগ 121 হবে না। আমি এক্সাম্পল দিচ্ছি যে ধরো যদি 75 সংখ্যাটি থাকে তাহলে তার অঙ্ক দুইটা চেঞ্জ করলে হয় 57, এই দুটার যোগ করলে বলছে কত দাঁড়াচ্ছে না 121 দাঁড়াচ্ছে। আর এবং যখন এই দুটি সংখ্যার আমরা বিয়োগ দিচ্ছি তখন কত দাঁড়াচ্ছে না 3 দাঁড়াচ্ছে। তাহলে বলছে সেই দুই অঙ্কের সংখ্যাটি কত। তো এরকম প্রশ্ন করার সবথেকে সহজ উপায় হচ্ছে তুমি এখান থেকে অপশানগুলোকে ধরো। অপশান এতে কত দেওয়া আছে না 85। যদি 85 আমাদের সংখ্যাটা হয় তাহলে তার যখন আমরা স্থান পরিবর্তন করব অঙ্কগুলার তখন সেই দুটার যোগ কিন্তু 121 হওয়া চাই। তাহলে দেখি এটা কি 121 হচ্ছে, তাহলে 5 এখানে এবং 8 এখানে। 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 8 5 13 আর 1 14, 143। এটা 121 হচ্ছে না, তাহলে অপশান এ আমাদের হবে না, তাই তো। তাহলে অপশান বি এরপর কি বলছে না অপশান বি আমাদের কত দেওয়া আছে, অপশান বি দেওয়া আছে 96। তাহলে এর যখন আমরা স্থান পরিবর্তন করব তখন 69 হবে। 9 আর 6 15, 15 আর 5 হাতে থাকে 1, 9 আর 6 15 আর 1 16, 165। এটাও 121 নয়, তাহলে এটিও আমাদের অ্যান্সার হবে না, তাই তো। এরপর আমরা অপশান সি দেখব। অপশান সি আছে কত আমাদের 74। এর যখন আমরা স্থান পরিবর্তন করব তখন 47 হবে। আচ্ছা 7 আর 4 কত হয় না 7 আর 4 11 হয়, হাতে থাকে 1, 7 আর 4 11 আর 1 12। এখান থেকে আমরা 121 পেলাম, তাই তো। এরপর এই দুটি সংখ্যার বলছে ডিফারেন্স কি 3, 7 - 4, এখান থেকে ডিফারেন্স 3 আসছে, ঠিক। তাহলে এটি আমাদের স্যাটিসফাই করছে, অতএব আমাদের অপশান সি 74 হবে এই প্রশ্নটির রাইট অ্যান্সার। ভেরি গুড। এইভাবে তোমরা অপশান দেখে অনায়াসে করতে পারবে, ঠিক আছে। তো চলো এই প্রশ্নটিও আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি আমাদের কি বলা রয়েছে না নেক্সট প্রশ্নটি বলছে দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তরফল হচ্ছে 13, তাহলে সংখ্যার গুণফল কত হবে। দুটি সংখ্যা আছে, সে দুটি সংখ্যার যখন আমরা যোগ করছি তখন 25 পাচ্ছি, ঠিক আছে, এবং তাদের যখন বিয়োগ করছি তখন কত পাচ্ছি, যখন আমরা বিয়োগ করছি তখন 13 পাচ্ছি। তাহলে সেই দুটি সংখ্যা যখন গুণ করব তখন সেই গুণফলটা কত হবে, এটাই প্রশ্নে বলা রয়েছে। তো আমরা ধরি একটি সংখ্যা হচ্ছে x এবং অপর সংখ্যাটি হচ্ছে y। এই দুটি সংখ্যার যোগ বলছে কত আছে না এই দুটি সংখ্যার যোগ আছে 25। এরপর এই দুটি সংখ্যার বিয়োগ বলছে, তাহলে x - y কত বলছে না 13, ঠিক আছে 13। এরপর কি বলা রয়েছে না যখন বলছে আমরা এই দুটি সংখ্যার গুণ করব তখন গুণফল কত হবে। তো আমাদের সংখ্যাগুলো যখন বার করব তখন কিভাবে আমরা বার করব না যখন আমরা বড় সংখ্যাটি বার করব, বড় সংখ্যাটি যখন বার করব তখন কি বটে সূত্র, বড় সংখ্যা বাইর করার নিয়ম হচ্ছে এই দুটির যোগ, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল এবং সংখ্যা দুটির বিয়োগফলের যোগ আর বাই 2, ঠিক আছে। তাহলে 25 + 13/2, 25 আর 13 যোগ করলে কত হয় 38/2। তাহলে 38-এর হাফ কত হয় 19, তাই তো। তাহলে বড় সংখ্যাটি আমরা কত পেলাম না বড় সংখ্যাটি আমাদের হয়ে গেল 19। এরপর যখন আমরা ছোট সংখ্যা বার করব, ছোট সংখ্যা সমান কি বটে ছোট সংখ্যা সমান, এখানে আমরা যোগ করেছি, ছোট সংখ্যা বার করার সময় এই দুটির বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 25 - 13/2 কত হবে না 25 থেকে যদি 13কে বিয়োগ দিই তাহলে আমাদের বেঁচে থাকবে এখান থেকে 2 এবং এখান থেকে 1, 12/2। তাহলে আমাদের ছোট সংখ্যা কত হবে 6। ছোট সংখ্যা আমাদের কত হয়ে গেল না ছোট সংখ্যা হয়ে গেল আমাদের 6। এরপর কি বলা হয়েছে আমরা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা দুটি সংখ্যাই পেলাম। এরপর আমাদের বলেছে যে সেই দুটি সংখ্যার যখন গুণ করব তখন সেই গুণফলটা আমাদের কত হবে। তো 19 এবং 6 এই দুটির গুণ কত হয় 6 19-এ কত হয় 114। ক্লিয়ার।
6 19 114, অতএব এই প্রশ্নটির রাইট অ্যান্সার হবে অপশান ডি 114। ক্লিয়ার? ওকে, চলো এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। আশা করছি তোমরা খুবই ভালোভাবে এই প্রশ্নগুলি করতে পারছো, এবং যারা একবারে করতে পারছো না তারা যখন এর সলিউশনটা দেখছো তখন আশা করছি ঠিক বুঝতে পারছো। দেখো, এই প্রশ্নগুলিই এসে থাকে আমাদের কনস্টেবল লেভেলের এক্সামে, ঠিক আছে? এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে রিভাইজ করো, আশা করছি তোমরা ফাইনাল যে এক্সামটা দিবে সেখানে খুব ভালো স্কোর করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি আমি অঙ্ক যেগুলি এখানে করাচ্ছি প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছে, তাই তো? প্রত্যেকটা তোমার মেনশন করা আছে। দেখো, যেমন এর পরের যে প্রশ্নটি সেটি কী আছে? এরপরের প্রশ্নটি বলা হচ্ছে 8, 12, 16, 24 এবং 36 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন। এটি কোথায় এসছে না, দেখো এখানে লেখা আছে ফরেস্ট গার্ড 2017তে এই প্রশ্নটি এসেছে, ঠিক আছে? তো এটি এখানে কি বলা হয়েছে যে 8, 12, 16, 24 ও 36 এদের বলছে এদের এই সংখ্যাগুলি সবথেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বার করো, যে সংখ্যাটিকে এই সংখ্যাগুলি দ্বারা পুরোপুরিভাবে বিভাজিত করবে। তো এই সংখ্যাগুলো পুরোপুরিভাবে বিভাজিত করবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কি হয় না, এদের এলসিএম হয়, তাই তো? এদের লসাগু। তো এদের লসাগু তোমরা এভাবেও করতে পারো, এভাবেও এদের লসাগু করতে পারো। আবার এদের লসাগু করা অর্থাৎ এদের লসাগু বার করা খুবই সহজ একটা পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিতে চাই। তোমরা যদি ডিভিজিবিলিটি রুল করেছো তাহলে তোমরা জানবে যে এখান থেকে আমরা এটা কিভাবে করতে পারি না। অপশানগুলো দেখো, ফার্স্ট অপশান আছে 176, ঠিক আছে? তার আগে একটা জিনিস দেখো, এখানে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 9-এর ডিভিজিবিলিটি রুল কি বটে? যে সংখ্যাগুলি আছে তাদের অঙ্কদ্বয়ের যোগ যদি 9 দ্বারা বিভাজিত হয় সেই সংখ্যা 9 দিয়ে বিভাজিত হবে। এখানে আমরা 36কে দেখতে পাচ্ছি, 3 + 6 = 9 হয়, তাহলে এটি 9 দ্বারা বিভাজিত। তাহলে অপশানের মধ্যে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত সেটাই এর অ্যান্সার হবে। তো অপশান এখানে দেখতে পাচ্ছ, ফার্স্ট অপশান দেওয়া আছে কত? 176। 100 কত? 76। আচ্ছা, এটাকে 9 দ্বারা বিভাজ্য দেখা যাক। 6 আর 1 7, 7 সাথে হয়ে যাচ্ছে 14। 14 কি 9 দ্বারা বিভাজিত? নয়। তাহলে ফার্স্ট অপশানটি আমাদের হবে না। সেকেন্ড অপশান কত আছে? 144। 4 4 8 আর 1 9, এটি কিন্তু 9 দ্বারা বিভাজিত যায়, ঠিক আছে? 3 নম্বর অপশান কত আছে? 162। তাহলে কত হবে? 6 আর 2 8 আর 1 9, এটিও কিন্তু 9 দ্বারা বিভাজিত যায়। অপশান ডি কত আছে? 1 5 8, 8 আর 1 9, 9 আর 5 14, এটিও কিন্তু 9 দ্বারা বিভাজিত যায় না, ঠিক আছে? এটিও 9 দ্বারা বিভাজিত হয় না। তাহলে আমরা পেলাম কোন দুটি সংখ্যা? 144 এবং 162। এই দুটির মধ্যে আমাদের একটি অ্যান্সার হবে, ঠিক আছে? 9-এর ডিভিজিবিলিটি হয়ে গেল। এরপর আমরা কিসের দেখব না, এরপর তুমি 8-এর ডিভিজিবিলিটি দেখো। 8-এর নিয়ম কি বলছে না, লাস্ট 3টি সংখ্যার ভাগ যদি 8 দ্বারা হয় তাহলে সেই সংখ্যাটি পুরোটি 8 দ্বারা বিভাজিত হবে। 144 কি 8 দ্বারা বিভাজিত হয়? 144 8 দ্বারা বিভাজিত যায় কি না সেটা দেখতে গেলে আমাদের কি করতে হবে না, 8 দ্বারা একে ভাগ করতে হয়। তাহলে 8 দ্বারা যখন আমরা 144কে ভাগ দিব তখন কত হবে? 8 1 8, ঠিক আছে? তাহলে এখান থেকে কত আসবে? 6, এখান থেকে 4, 8 8 64। অতএব এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজিত চলে যাচ্ছে। এরপর এটাকে দেখব আমরা 162কে 8 দিয়ে, 8 দুগুণে 16, 2 এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, অতএব এই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজিত হচ্ছে না। তাহলে আমাদের এলসিএম কত হবে? এই সংখ্যাটার অ্যান্সার হবে 144, ঠিক আছে? ওকে, চলো এই প্রশ্নটি হয়ে গেল। যদি তোমরা যেভাবে জানো এলসিএম বার করতে সেভাবে যদি করো তো কোনো সমস্যা নেই, 144এই পাবে। কিন্তু যদি তুমি 9-এর এবং 8-এর ডিভিজিবিলিটি রুল জানো তাহলে এটা তুমি কিছু সেকেন্ডের মধ্যে এটা করে দিতে পারবে, ঠিক আছে? চলো, তাহলে এই প্রশ্নটিও আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি আমাদের কি বলা রয়েছে না, একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ। নিচের কোনটি ক্লাসের
মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না। প্রশ্নটি কিন্তু সোজা, কিন্তু যদি তুমি ভালো করে না পড়ো তাহলে কিন্তু খুবই কি বলবো, দারুণভাবে তুমি এটা মিস্টেক করবে। কীরকম দেখো, প্রশ্ন কি বলছে আরেকবার পড়ো। একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ। নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না? করবে না, এই জিনিসটাই খেয়াল রাখবে, ঠিক আছে? তো কি বলছে প্রশ্নতে, যে একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ, অর্থাৎ মেয়েদের সংখ্যা যদি x হয় তাহলে ছেলেদের সংখ্যা কত হবে? 3x, তাই তো? গার্লস কত বলছে? গার্লস যদি x হয় তাহলে বয়েজ কত হবে? 3x, ঠিক আছে? এরপর কি বলা হয়েছে, যে নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে। তাহলে টোটাল কত আছে? গার্লস যদি আছে x এবং বয় আছে যদি 3x, তাহলে টোটাল হচ্ছে কত? 3x প্লাস x সমান 4x, তাই তো? 4x আছে। এরপর 4x আছে, তার মানে কি 4 গুণিত x। অতএব যত সংখ্যা আছে ক্লাসে, যত সংখ্যা আছে সেগুলি 4 দ্বারা বিভাজিত হবে পুরোপুরিভাবে, তবে তো আমরা x এর মান বার করতে পারি। আর x এর মান বার হলে মানে সেটা গার্লস, এবং 3 তার সঙ্গে গুণ করলে সেটা বয়, আর টোটালটা হচ্ছে 4x, মানে হচ্ছে টোটাল সংখ্যা। তাহলে 4 দ্বারা বিভাজিত যাবে যে সংখ্যাগুলি, সেগুলি এই প্রশ্নের অ্যান্সার হবে না, কারণ 4 দ্বারা যেটি বিভাজিত যাবে সেটি কিন্তু হওয়া সম্ভব এই ক্লাসরুমের বয়েজ এবং গার্লসের টোটাল সংখ্যা। ক্লিয়ার? তাহলে 4 দ্বারা বিভাজিত যাবে না এমন কোনটি আছে এখানে অপশনের মধ্যে? দেখো না, ফার্স্ট অপশন আছে 40, 40 তো 4 দ্বারা বিভাজিত হয়। তারপরে আছে কত? 42, 42 কিন্তু 4 দ্বারা বিভাজিত হয় না। তারপরে কি আছে? 44, 44ও 4 দ্বারা বিভাজিত হয়। 48 4 দ্বারা বিভাজিত হয়। তাহলে একমাত্র একটি সংখ্যা 42 যা 4 দ্বারা বিভাজিত হয় না। অতএব এই প্রশ্নটির রাইট অ্যান্সার হবে 42, কারণ ক্লাসরুমে এই টোটাল সংখ্যা কিন্তু এইটা হওয়া সম্ভব নয়। ক্লিয়ার? ওকে, তাহলে এই প্রশ্নটির অ্যান্সারও আমরা পেয়ে গেলাম। এরপর নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। তো এই প্রশ্নটি তোমাদের বাড়ির কাজে থাকলো, ঠিক আছে? তোমরা করার চেষ্টা করবে, আশা করছি পেরে যাবে। যদি না পেরে থাকো তো নেক্সট ক্লাসে আমি প্রথমে এটি করিয়ে দেব, তারপর আমরা অন্য ক্লাস শুরু করব, ঠিক আছে? আর আজকের মতো এখানেই থাক। আজ তোমাদের নাম্বার সিস্টেম পুরো কমপ্লিট। কাল থেকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব। দেখা যাক কি করতে পারি, এলসিএম এইচসিএফ করব নাকি টাইম অ্যান্ড ওয়ার্ক করব। আশা করছি এলসিএম এইচসিএফে প্রথমে করব, ঠিক আছে? তো এভাবে তোমরা রিভিশন করতে থাকো। খুব ভালোভাবে তোমাদের রিভিশন চলছে, এবং যে কোয়েশ্চেনগুলো এখানে আমি নিয়ে আসছি সেগুলি কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলি তোমাদের এক্সামে আসা খুবই চান্স আছে, ঠিক আছে? তো তাহলে ঠিক আছে, সকলে ভালোভাবে পড়াশোনা করো, এবং কালকে একটি নতুন ক্লাসে আমরা আসছি। ততক্ষণের জন্য ধন্যবাদ।